Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Computer Science Engineering, Analog and Digital Electronics. This subject is the backbone of computer science and helps students connect theory, analog, and digital electronics. আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের হাতের স্মার্টফোন বা ল্যাপটপ এগুলো সব নিজেদের মধ্যে কোন ভাষায় কথা বলে? আসলে সব ডিজিটাল ডিভাইসেরই একটা গোপন ভাষা আছে। চলুন আজকের আলোচনায় আমরা সেই ভাষায় শিখব একেবারে গোড়া থেকে। এই রহস্যের জগতে আপনাদের স্বাগত। আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই। ভাবুন তো, একটা সাধারণ লাইটের সুইচ যার কাজ শুধু অন বা অফ হওয়া, সেই সামান্য জিনিসটা কিভাবে আজকের দিনের হাই এন্ড গেমিং বা জটিল ডেটা প্রসেসিংয়ের ভিত্তি হতে পারে? এই দারুণ রহস্যটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। যে কোনো ভাষা শিখতে গেলে যেমন আগে তার বর্ণমালা শিখতে হয়, কম্পিউটারের ভাষাও ঠিক তাই। আমাদের যাত্রার এই প্রথম ধাপে আমরা শিখব কম্পিউটারের বর্ণমালা, মানে বাইনারি নাম্বার সিস্টেম। আমরা সাধারণত 0 থেকে 9 এই 10টা অঙ্ক ব্যবহার করি, কিন্তু কম্পিউটার এর থেকেও অনেক সহজ একটা পদ্ধতি ব্যবহার করে যার নাম বাইনারি। এখানে অঙ্ক মাত্র দুটো, 0 আর 1। কম্পিউটারের কাছে 0 মানে হলো অফ আর 1 মানে হলো অন। বিশ্বাস করুন, কম্পিউটারের ভেতরে যত বড় বড় সংখ্যা, নির্দেশ বা ডেটা আছে সেগুলো আসলে এই 0 আর 1-এর একটা লম্বা সারি ছাড়া আর কিছুই না। বাইনারি যোগের নিয়মগুলো খুবই সহজ। 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 1 যোগ করলে হয় 1। আসল মজাটা শুরু হয় যখন 1 আর 1 যোগ করা হয়। ডেসিমালে ফল হয় 2, কিন্তু বাইনারিতে তো 2 বলে কিছু নেই, তাই এখানে ফল হয় 0 আর হাতে থাকে 1। এটাকে বলা হয় ক্যারি। ঠিক যেমন ছোটবেলায় যোগ করার সময় আমরা বলতাম হাতে রইল 1। এই সহজ ক্যারির ধারণাটাই কিন্তু কম্পিউটারের সমস্ত গণনার আসল ভিত্তি। এই প্রশ্নটা আমাদের ক্যারির ধারণাটা মনে রাখতে সাহায্য করবে, যা কম্পিউটারের সমস্ত গাণিতিক কাজের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক। বেশ, বর্ণমালা তো শেখা হয়ে গেল। এবার সেই বর্ণমালা দিয়ে শব্দ বানানোর পালা। এই পর্বে আমরা দেখব কম্পিউটার কিভাবে নেগেটিভ সংখ্যা বোঝে বা বিভিন্ন ধরনের তথ্য বোঝানোর জন্য কি নির্দিষ্ট কোড ব্যবহার করে। এটা কিন্তু একটা বেশ বড়সড় চ্যালেঞ্জ। কম্পিউটারের জগতে তো মাইনাস বা নেগেটিভ চিহ্নের কোনো জায়গা নেই, কারণ তাকে সবকিছু 0 আর 1 দিয়েই বোঝাতে হয়। তাহলে একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেটা সে বুঝবে কিভাবে? এর জন্য ইঞ্জিনিয়াররা কিছু দারুণ চতুর পদ্ধতি বের করেছেন। নেগেটিভ সংখ্যা বোঝানোর জন্য দুটো জনপ্রিয় পদ্ধতি হল ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টে জাস্ট বিটগুলো উল্টে দেওয়া হয়, কিন্তু এর একটা বড় সমস্যা হল এতে 0, পজিটিভ অ্যাড 0 দুরকমভাবে প্রকাশ করা যায়, যা সার্কিটে অহেতুক জটিলতা বাড়ায়। এই সমস্যার সমাধান হল টুস কমপ্লিমেন্ট। এখানে বিট উল্টে তার সাথে 1 যোগ করা হয়। এর ফলে 0-এর জন্য একটাই রূপ থাকে, যা হার্ডওয়্যার ডিজাইনকে অনেক সহজ আর এফিশিয়েন্ট করে তোলে। আর ঠিক এই কারণেই আজকের দিনের প্রায় সব কম্পিউটার টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে। টুস কমপ্লিমেন্ট বের করার এই সহজ নিয়মটা মনে রাখলে কাজটা কিন্তু জলের মতো সোজা হয়ে যায়। শুধু বিটগুলো ফ্লিপ করুন আর 1 যোগ করুন, ব্যাস। এই প্রশ্নটা আমাদের আরও একবার মনে করিয়ে দেয় কেন ওয়ান্স কমপ্লিমেন্টের থেকে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিটা অনেক বেশি কার্যকরী আর বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। কম্পিউটার তো শুধু সংখ্যা নিয়ে কাজ করে না, তাকে অক্ষর আর বিভিন্ন চিহ্নও বুঝতে হয়। এর জন্য বিভিন্ন লিপি বা কোডিং সিস্টেম আছে। যেমন ধরুন, পুরনো ক্যালকুলেটরের ডিসপ্লের জন্য আছে BCD কোড। আমরা যে টেক্সট লিখি তার জন্য বিশ্বজুড়ে স্ট্যান্ডার্ড হলো ASCII। কিবোর্ডের প্রত্যেকটা অক্ষরের একটা ASCII কোড থাকে। আর EBCDIC মূলত পুরনো IBM মেইনফ্রেম সিস্টেমে ব্যবহার হতো। আর সবশেষে আসছে গ্রে কোড, যার একটা অসাধারণ বৈশিষ্ট্য আছে। গ্রে কোডের সবচেয়ে বড় মজাটা হলো এর পরপর দুটো সংখ্যার মধ্যে মাত্র একটা বিটের তফাৎ থাকে। এর একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, কোনো মেশিনের ভলিউম নব। সাধারণ বাইনারি কোড ব্যবহার করলে নবটা যখন দুটো সংখ্যার ঠিক মাঝখানে থাকে তখন একসঙ্গে অনেকগুলো বিট বদলে যেতে পারে, যা মারাত্মক ভুল রিডিং দিতে পারে। কিন্তু গ্রে কোডে যেহেতু মাত্র একটা বিট বদলায়, তাই এই ধরনের যান্ত্রিক সেন্সারে ভুলের সম্ভাবনা প্রায় থাকেই না। এই প্রশ্নটা আমাদের গ্রে কোডের বাস্তব ব্যবহার আর এর অনন্য কাঠামোর সুবিধাটা মনে রাখতে সাহায্য করবে। বেশ, বর্ণমালা আর শব্দ তো শেখা হল। এবার আমাদের যাত্রার চূড়ান্ত পর্ব। এখানে আমরা শিখব কম্পিউটারের ব্যাকরণ, মানে বুলিয়ান আলজেব্রা। এই নিয়মগুলোই আসলে কম্পিউটারকে চিন্তা করতে আর ঠিক ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে কোনো লজিক্যাল কথাকে আসলে দুইভাবে বলা যায়, SOP আর POS।
এটা অনেকটা একই জিনিসকে দুইভাবে বলার মতো। যেমন একটা দলকে চেনানোর জন্য বলা যায় দলে কারা কারা আছে, এটা হলো এসওপি, অথবা বলা যায় কারা কারা নেই, এটা হলো পিওএস। দুটোই কিন্তু শেষ পর্যন্ত একই দলকে বোঝাচ্ছে। দেখুন, এখানে একটা বেশ জটিল আর লম্বা বুলিয়ান এক্সপ্রেশন দেখানো হয়েছে। এটা কাজ করবে ঠিকই, কিন্তু এটা ভীষণ অদক্ষ। ব্যাপারটা অনেকটা কোনো জায়গায় পৌঁছানোর জন্য একটা লম্বা ঘুরপথ নেওয়ার মতো। আর এটাই হলো আগের এক্সপ্রেশনটার সরল রূপ। ভাবুন তো কতটা ছোট আর সহজ, কাজ কিন্তু হবে একই, কিন্তু অনেক কম পরিশ্রমে অনেক দ্রুত। একেই বলে লজিক মিনিমাইজেশন বা যুক্তিকে ছোট করা। এই টেবিলটা মিনিমাইজেশনের সুবিধাগুলো একেবারে পরিষ্কার করে দিচ্ছে। যখন আমরা একটা লজিক্যাল এক্সপ্রেশনকে ছোট করি, তখন সার্কিট বানাতে অনেক কম লজিক গেট লাগে। ফলে সার্কিটটা দ্রুত কাজ করে, এটা বানাতে খরচও কম হয় আর বিদ্যুৎও কম খরচ করে। ব্যাপারটা অনেকটা শহরে ট্রাফিকের মধ্যে একটা শর্টকাট রাস্তা খুঁজে বের করার মতো, যেখানে সময় আর তেল দুটোই বাঁচে। এই শেষ প্রশ্নটা নিশ্চিত করবে যে লজিক মিনিমাইজেশনের মূল সুবিধাগুলো আমাদের মনে একেবারে গেঁথে গেছে। তাহলে আমাদের পুরো যাত্রাপথটা একবার ফিরে দেখা যাক। আমরা শুরু করেছিলাম কম্পিউটারের বর্ণমালা, মানে বাইনারি সংখ্যা দিয়ে। সেই বর্ণমালা জুড়ে তৈরি করেছিলাম শব্দ, বিভিন্ন কোড আর সাইন্ড নাম্বার ব্যবহার করে। এরপর শিখেছি সেই ভাষার ব্যাকরণ, বুলিয়ান অ্যালজেব্রা, আর সব শেষে শিখলাম সেই ভাষায় পারদর্শী হওয়ার কৌশল, অর্থাৎ লজিক মিনিমাইজেশন। এই বিষয়গুলো শুধু পরীক্ষার জন্য নয়, ডিজিটাল দুনিয়ার প্রত্যেকটা জিনিস, আজকের এআই থেকে শুরু করে ভবিষ্যতের যে কোনো স্মার্ট ডিভাইস, এই বাইনারি কোড আর লজিকের মৌলিক নীতির উপরেই দাঁড়িয়ে আছে। এই ভিত্তিটা ভালোভাবে বুঝতে পারা মানে শুধু একটা বিষয় শেখা নয়, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি তৈরির চাবিকাঠিটা হাতে পাওয়া। এখন তো মেশিনের সাথে কথা বলার ভাষাটা আমাদের জানা। এই নতুন জ্ঞান দিয়ে সৃজনশীলভাবে ভাবার পালা। এই ভাষা ব্যবহার করে মেশিনকে প্রথম কোন জটিল নির্দেশটা শেখানো যেতে পারে? এই প্রশ্নটাই হয়তো খুলে দিতে পারে নতুন কোনো উদ্ভাবনের দরজা।